আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়ানের প্রথম আনুষ্ঠানিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আনঅফিসিয়ালি আরেকদিন ক্লাস করছি। তো আচ্ছা, 17 ব্যাচের সাথে এখনও পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং কেমন হচ্ছে? হচ্ছে না? কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই? হ্যাঁ, ও আচ্ছা, দেখা হয় নাই না? আর দেখা না হইলে সমস্যা নাই, মানে দেখা হওয়ার পর যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে সমস্যা। আচ্ছা, হয়ে যাবে আস্তে আস্তে, ওরাও আসবে আপনাদের কাছে যখন কোনো কিছু বুঝবে না। আচ্ছা, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়ান আপনারা মোটামুটি জানেন আমাদের ভার্সিটির কারিকুলাম এখন হচ্ছে OBE 2022 কারিকুলাম অনুযায়ী আপনাদের সব কোর্স ম্যাটেরিয়াল সাজানো হয়েছে। তো সেটার প্রেক্ষিতে এই যে ফল 23-তে আমি আপনাদের সিনিয়র ব্যাচের ক্লাস নিয়েছিলাম, এখন আবার সেই সেম সিলেবাসে আপনাদের ক্লাস নিব। তো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়ানে আগে আমরা নিজেরা কি কি অর্জন করতে চাই ওইটা একটু সামারাইজ করে দিই। যে রেডিমেড গার্মেন্টস, আমি কিন্তু প্রথম দিন আপনাদেরকে মোটামুটি বলছিলাম, আজকে আবার রিপিট করি। আপনারা মেজর করতে মানে আপনারা BSc করতেছেন কোন সাবজেক্টের নাম কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা, এবার বলেন তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি কয় প্রকার, বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভিতরে কোনো ভাগ আছে কি না, নাকি এটা পুরোটাই একটা ইন্ডাস্ট্রি? ওকে, 4টা ভাগ আছে। 4টা ভাগ কি কি? অ্যাপারেল। আচ্ছা, ওয়েটটা হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রি, বা ওয়েটের ভিতর আবার হচ্ছে নিট ডাইং আছে, ওভেন ডাইং আছে, ইয়ার্ন ডাইং আছে, অনেক ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, এর ভিতর এবার আমি ভাগটাকে আরেকটু চেঞ্জ করে দিই। আপনারা এতদিন যেভাবে পড়ছেন আমি আবার আরেকটু নতুন একটা কনসেপ্ট দিই। টেক্সটাইলের ভেতর আবার কিন্তু 3টা জিনিস পড়ে। যখনই আপনারা লোকাল মার্কেটে টেক্সটাইল ওয়ার্ডটা দেখবেন বা টেক্সটাইল ওয়ার্ডটা নিয়ে আলোচনা হবে, ওই টেক্সটাইল দ্বারা বোঝানো হয় সচরাচর ইয়ার্ন, ফ্যাব্রিক এবং কালার্ড ফ্যাব্রিক। যে এগুলাকে কিন্তু টেক্সটাইল আইটেম বলা হয়। যে তার কিসের দোকান আছে বা তার কিসের ব্যবসা, তার টেক্সটাইল মিল আছে, টেক্সটাইল ফ্যাক্টরি আছে। আর গার্মেন্টস কি? গার্মেন্টস হচ্ছে এক্সক্লুসিভলি তৈরি পোশাক। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? মূল পার্থক্যটা হচ্ছে গার্মেন্টস হচ্ছে সব কিছুর একদম মানে এন্ড প্রোডাক্ট একদম পুরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্লোচার্টটা কি মনে আছে? ও আচ্ছা, আপনার তো পড়েনি নাই। আচ্ছা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্লোচার্ট কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্লোচার্ট হচ্ছে ধরেন ওই যে ঝুলে আছে এই যে এই সুতাটা কিসের থেকে আসছে? ফাইবার। কটন, ধরেন কটন বা আচ্ছা ফাইবার, টেক্সটাইল ফাইবার থেকে স্পিনিংয়ের মাধ্যমে বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে আমরা কি পাইছি? ইয়ার্ন পাইছি। এবার ইয়ার্নটা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে, এখানে কি রুমে কোনো ফ্যাব্রিক আছে? এই যে এরকম ফ্যাব্রিক, তাই না? এরকম সাইজেরই তো থান কাপড় হয়, বা আমাদের যে গার্মেন্ট এটা তো ফ্যাব্রিক দিয়েই তৈরি। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে ইয়ার্ন থেকে কি পাচ্ছি? সবাই বলেন, ফ্যাব্রিক। এবার এই ফ্যাব্রিক সচরাচর মানে বাজারে মূলত কয় রকমের ফ্যাব্রিক থাকে, বা আমরা কয় রকমের ফ্যাব্রিক কিনতেছি বা পড়তেছি? বহুল প্রচলিত ফ্যাব্রিক কয় রকমের? যেমন আমার নাম বলেন। কোনো দেয়ার আর নো রং আনসার্স, এখানে কোনো ভুল উত্তর নাই। হ্যাঁ, পলিস্টার হচ্ছে এক ধরনের ম্যানমেড ফাইবার। সেই ম্যানমেড ফাইবার থেকে ফ্যাব্রিক বানানো হয়। হ্যাঁ, ওভেন, রিমন যেটা বললো ওভেন ফ্যাব্রিক নাম শুনছি কে? সবাই শুনছেন। তারপর ওভেনের বিপরীতে আরেকটা কি ফ্যাব্রিক আছে? ওকে, নন ওভেন, নিট আর ব্রেডেড। আচ্ছা, একটা উদাহরণ দিতে পারবেন? রিমন বলেন তো, ওভেন ফ্যাব্রিকের উদাহরণ, বা ওভেন ফ্যাব্রিক দিয়ে তৈরি হয় এমন কোনো কিছু যে আপনি ওভেন ফ্যাব্রিক চিনেন কিভাবে? এই তো আপনি যে শার্ট প্যান্ট পরে আছেন, 2টাই ওভেন ফ্যাব্রিক। আপনার কোনো ক্লাসমেট কি নিট কোনো ফ্যাব্রিক পরে আসছে? জুতার লেস কি নিট? আচ্ছা, আরিফ নিট ফ্যাব্রিক কোনটা? হ্যাঁ, আরিফ যেটা পরে আছে এটা হচ্ছে নিট ফ্যাব্রিক। এবার আরিফ বলেন, রুমে কি আর কেউ নিট ফ্যাব্রিক পরে আছে? নাম বলেন, কে পড়ে আছে নাম বলেন। এটা আবার কে আর কে নাম বলেন।
ইমন আর সাজ্জাদ। আচ্ছা, তাহলে আপনি এটা যে সামনে গিয়ে দেখে আসলেন, আপনি কি দেখে বুঝলেন যে তারা নিট ফ্যাব্রিক পরে আছে? নরমালি ওভেনে নরমালি ওই যে ক্রিস কোচের যে একটা ইয়া ছিল, মানে এরকম হয়ে থাকে, বোঝা যায় যে এটা ওভেন। ওটা কি খালি চোখে বোঝা যায়? যে আপনি যেটা বলতেছেন ইন্টারলেসিং খালি চোখে মোটামুটি বোঝা যায়। মানে ধরলে হালকা হালকা বোঝা যায়। আচ্ছা, আমি তো ইন্টারলেসিং বুঝতাম না। আমি যখন আপনার মতো স্টুডেন্ট ছিলাম, আমি ইন্টারলেসিং দেখে। আচ্ছা, আর কি বুঝছেন? তারপর নরমালি এরকম থাকে, এটা নরমালি কেমন একটা টান টান ভাব থাকে। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ, খালি চোখে দেখে যেটা বোঝা যায় যে ওভেন ফ্যাব্রিকে নিজেদের ভেতরে হচ্ছে ইয়ার্নটা এমনভাবে ইন্টারলেসিং করে বানানো হয়, ওয়ার্পের ভেতর দিয়ে ওয়েফট ইন্টারলেস করে এমন টাইটলি ওইটা থাকে, ওখানে আসলে টানলে একটুও কোনো বাড়ে না, বা ওইটার মানে নাই কোনো ইলাস্টিসিটি, বা ওইটা যে ইলাস্টিসিটিও সরাসরি ওয়ার্ডটা ইউজ করা যায় না, কিন্তু তারপরও আর কি, মানে ওটার ডাইমেনশনাল স্টেবিলিটি অনেক ভালো, মানে ডাইমেনশনালি ওটা খুবই স্টেবল। ওইটা যেমন ধরেন আপনারা চিন্তা করেন, যে গেঞ্জিগুলো ওয়ান টাইম বিভিন্ন জায়গায় হচ্ছে ধরেন বিশ্ব ক্যান্সার সুরক্ষা প্রতিরোধ দিবস বা ওইরকম কোনো র্যালিতে গেলে একটা গেঞ্জি পাওয়া যায় না, সেই গেঞ্জিগুলো কি 6 মাস যাইতে কি গেঞ্জিগুলো জুব্বা হয়ে যায় না, মানে ইয়ের নিচে নেমে যায় না, হাঁটুর নিচে নেমে যায় না। তার মানে কি ওইটার ডাইমেনশনাল স্টেবিলিটি প্রপার্টি ভালো না খারাপ? ওটা কি স্টেবল নাকি আনস্টেবল? ওটার ডাইমেনশনাল স্টেবিলিটি প্রপার্টি খারাপ। তো নিট ফ্যাব্রিকে খুব দ্রুত, মানে নিট ফ্যাব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি ওভেন ফ্যাব্রিকের চেয়ে খারাপ, তুলনামূলক খারাপ। ওভেন ফ্যাব্রিক ওই জন্য আপনি ধরে টানাটানি করলেও ওইটা আকৃতি চেঞ্জ হবে না, তাই না? পক্ষান্তরে নিট ফ্যাব্রিকে কিন্তু আপনি টানলে ওইটার হচ্ছে ব্রেথেবিলিটি বেশি, মানে ওইটাই খুব সহজে বাতাস পাস করতে পারে, ওভেনের চেয়েও বেশি বাতাস পাস করতে পারে। এবং ওইটা হচ্ছে ধরেন একজন হচ্ছে তার চেস্ট সাইজ 41, মানে তার 41 লাগে, এবার সে হচ্ছে 40-র নিট ফ্যাব্রিকও, মানে নিট টি শার্টও পরতে পারবে, 42-রও পরতে পারবে। কেন পরতে পারবে? কারণ সে একটু টাইট যদি পরে, ওটা তার গায়ে কি একটু স্ট্রেচ হয়ে আর একটু বড় হয়ে মানে তাকে সাপোর্ট দিবে না? এটা নিট গার্মেন্টসে পসিবল। আচ্ছা, তো বেসিক্যালি ওইটা হচ্ছে নিট আর ওভেন তো মোটামুটি বোঝা গেছে। এবার নিটের ভিতর কিছু বটম আইটেম, আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিকেরই 2 টাইপের আইটেম হয়, যে টপ বটম। যেমন ওভেনের টপ আইটেম কি? শার্ট, আর বটম আইটেম কি? প্যান্ট। নিটের টপ আইটেম কি বললেন? টি শার্ট বা পোলো শার্ট। পোলো শার্ট আর টি শার্টের পার্থক্য কি? এই যে ইমন যেটা পরে আছে এটা কি? টি শার্ট, পোলো শার্ট। আর সাজ্জাদ যেটা পরে আছে এটা পোলো শার্ট, এটা টি শার্ট। তাহলে এই জায়গাতেই সাজ্জাদ দাঁড়ান। হ্যাঁ, আপনার যে এটা টি শার্ট আর ইমনেরটা যে পোলো শার্ট, এই দুটোর ভেতরে 5টা পার্থক্য বলেন। স্যার, আমারটার মধ্যে একটু ইলাস্টিসিটি আছে। ইমনেরটার সাথে বলবেন। আচ্ছা, ওটাতে স্যার এটা কি টেক্সটাইলের ভিত্তিক বলবো নাকি? আপনি যেভাবে বলতে পারেন, আমাকে 5টা বললেই হবে। বলতে গেলে স্যার একটু কলার আছে। কলার? এটাতে কলার আছে? এটাতে কলার নাই, ওটাতে কলার আছে একটা। তারপর আর বলতে গেলে এটাতে দেখেন, প্রয়োজনে দেখেন। কালারটা একটু, হ্যাঁ, কালার আলাদা। তারপর এটা হচ্ছে যে একটু ধুইলা মানে একটু জান, এইটা আপনি এমনভাবে বলবেন ক্লাসের বাকিরা যাতে ক্লিয়ার হয়ে যায় টি শার্ট আর পোলো শার্টের পার্থক্য কি। স্যার, এটার মধ্যে একটু খসখস বা কম সাউন্ডের মধ্যে একটু আছে। ওইটা ফ্যাব্রিকের মানে সারফেস প্রপার্টির জন্য, ওইটা টি শার্ট আর পোলো শার্টের পার্থক্য না। আচ্ছা, আপনি মূলত কলারের কথাটা বলছেন, কলার ছাড়া কি আর কিছু স্পেশাল দেখতেছেন? স্পেশাল বলতে যে স্যার একটু ডিজাইন আছে। আচ্ছা, এবার ইমন তো সাজ্জাদ তো আপনার পাশে আছে, এবার আপনি বলেন 5টা পার্থক্য, যেটা আপনার এখানে আছে তার ওটাতে নাই। আপনি না পারলে আরেকজন বলবে, যে পারবে, আপনি না পারলে আরেকজন বলবে। হ্যাঁ, কলার। আর কিছু? আচ্ছা, আর কোনো পার্থক্য কে কে দেখতেছেন? একটু হাত তুলেন তো। কার? আচ্ছা, সুজন আরেকটা বললো বাটন। সাজ্জাদের টি শার্টে কি বাটন আছে, কোনো বোতাম আছে? এটা একটা গুরুত্ব। আচ্ছা, নাহিদ আরেকটা কি বললো যে ইমনের স্লিভের, হ্যাঁ সবাই এদিকে
নাহিদ আরেকটা কি বললো? নাহিদ আরেকটা বললো যে ইমনের স্লিভে রাবার আছে। এবার ওই রাবারটা আসলে আমরা টেক্সটাইলের টার্মে কি বলি, ওটা হচ্ছে রিব ফ্যাব্রিক। এটা আপনারা নিট ফ্যাব্রিকের ভিতর প্রকার আছে, যে সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক। ওর নাহিদ ওর হাতার কাপড়টা একটু ধরে দেখেন, সেটা কি ওর বডির ফ্যাব্রিকের সাথে সেম না ডিফারেন্ট? প্রয়োজনে অন্যরাও দেখতে পারেন। হ্যাঁ, সেম না ডিফারেন্ট? হ্যাঁ, ওই কলার, তার কলার আর হাতা এই দুই জায়গার ফ্যাব্রিক হচ্ছে রিব ফ্যাব্রিক। আর হ্যাঁ, মোটামুটি এই যে যেমন আবার নাহিদেরটার হাতে কিন্তু ওই রিব ফ্যাব্রিকটা নাই, কিন্তু কলারে আছে। আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, ও যদি আনকমফোর্টেবল ফিল করে তাহলে চলে আসেন আপনারা। আচ্ছা, তো তাহলে একদম বেসিক তিনটা পার্থক্য আমরা দেখলাম, তিনটা ছাড়া আরও আছে। হ্যাঁ, থাকলে কিন্তু সচরাচর কি থাকে, যেমন এই যে হ্যাঁ, ওইটা পুরোটাই হচ্ছে মানে অর্নামেন্টেশন বা হচ্ছে কি বলে এমবেলিশমেন্ট। ওটা হচ্ছে মানে জিনিসটা যাতে একটু স্টাইলিশ হয়, এটা একটু ডিফারেন্ট হয়, যে না হয় সাজ্জাদ, যেমন সাজ্জাদের এটাতে কি আছে, নাইকির লোগো আছে না, মানে ওটাতে এমব্রয়ডারি করা না, নাকি এটা প্রিন্ট এমব্রয়ডারি করা, তো ওইটাও তো ডিফারেন্ট। বাটন যেমন থাকে, কিন্তু ওই বাটনটা কি আসলে সে মানে যখন পড়তেছে সে কি তখন ওটা লাগাচ্ছে, বা সে যখন খুলতেছে তখন কি ওই বাটনটা সে খুলে তারপর খুলতেছে টি শার্টটা? চিন্তা করেন, আপনি যেটাতে বাটন দেখছেন, যেই টি শার্টে বাটন দেখছেন, সে কি ওই বাটনটা খুলে বা লাগায়? এখন যদি থাকে তাহলে ব্যাপারটা কিরকম, ওটা টি শার্টের ভিতর অ্যাডিশনাল একটু ডিজাইন করছে, যে হ্যাঁ বাটন সিস্টেম রাখলাম না, এমনি বড়দের। হেনলি হেলদি না, এটা কি কোনো ব্র্যান্ডের নাম, নাকি এটা আলাদা কোনো ক্রাইটেরিয়া? এটা তো ব্র্যান্ডের নাম মনে হচ্ছে। আচ্ছা, যাক, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে চলে আসলো, এটার জন্য ধন্যবাদ নাহিদ। এবার দেখেন, ধরে নিলাম হচ্ছে ডেইজি ফ্যাশন ডিজাইনার হিসেবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে, ঠিক আছে। এবার জয়েন করার পরে তাকে তো একটা পারফরমেন্স দেখাইতে হবে, একটা নতুন, বা ধরে নিলাম সে হয় ইন্ডাস্ট্রিতে জয়েন করছে অথবা ইন্টার্ন হিসেবে জয়েন করছে, সামনে তার বিএসসি এক্সাম। তো বিএসসিতে তো থিসিস বা প্রজেক্টের কাজও করতে হয়, তো তাকে নতুন কিছু একটা আবিষ্কার করে দেখাইতে হবে ফ্যাশন ডিজাইনিংয়ের পার্সপেক্টিভ থেকে। এবার সে এখন মোটিভেশন খুঁজতেছে, আইডিয়া খুঁজতেছে যে কি করা যায়। তো সে হচ্ছে দেখলো যে সাজ্জাদের শার্টটাও দেখলো, আবার সে হচ্ছে ইমনের শার্টটাও, পোলো শার্টটাও দেখলো। দুইজনের টি শার্ট পোলো শার্ট দেখে সে ভাবলো যে এই দুইটার সংমিশ্রণে কিছু করা যায় কি না। মানে আমরা তো আইডিয়া, আপনারা কখনো চিন্তা করছেন যে এই যে সিনেমা, নাটক সিনেমাতে যে ভূতদেরকে যে দেখানো হয় বা এলিয়েনদেরকে যে দেখানো হয়, এলিয়েনদের কিন্তু দুইটা চোখই থাকে, দুইটা হাতই থাকে, দুইটা পাই থাকে। মানে তার মানে কি, ওটা ওই মানুষের আকৃতি থেকেই ওরা কল্পনা করে বানায় নিছে। ওটা কি আলাদা কোনো প্রাণী দেখাইতে পারে? বা ভূতও চিন্তা করেন, কি দেখায়, ভূতের পা উল্টা, বা ভূত উড়তেছে, বা ভূতের চোখের মণি নাই। এগুলো কিন্তু তাহলে কি একদম বাস্তবতা থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলই তারা নেয়, নিয়ে ওখান থেকে কিছু একটা তারা ক্রিয়েট করে, কিছু একটা জেনারেট করে, তাই না? তো এই ফ্যাশনও এইভাবেই কিন্তু মানে এভলিউশন করছে, ফ্যাশনের বিবর্তনও এভাবেই হয়েছে। তো
তো এই যে হেনলি টি শার্ট এটা কিন্তু তাহলে কি করতেছে, এটা হচ্ছে পোলো শার্ট আর টি শার্টের মাঝখানে আরেকটা জিনিস। যেমন আপনাদেরকে এরকম আরেকটা আইটেমের উদাহরণ দেখাই। আমি নিজে হচ্ছে যখন করছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম জয় মিলে, তো ওখানে আমার নিজের সুইং লাইনেই এই জিনিসটা প্রডিউস হইতো। আচ্ছা, ওপরে শোল্ডার, এই কাঁধ, শোল্ডার আর হচ্ছে হাতা, স্লিভ, এই দুইটা কি অন্যান্য কাপড়ের মতোই লাগতেছে নাকি একটু ডিফারেন্ট লাগতেছে? মজার বিষয়টা কি জানেন, এখানে শোল্ডারের কোনো সেলাই নেই, মানে এখানে কাঁধের কোনো সেলাই নেই, এটা পুরোটাই একটা ফ্যাব্রিক। এখানে কাঁধ ওরা হচ্ছে আলাদা করে কাঁধ সেলাই না করে কাঁধ আর স্লিভ দুইটা একসাথে ওরা সেলাই করে। এবং এটাকে কি বলে, আমি লিখলাম, এটাকে বলে এনভেলপ স্লিভ, খাম স্লিভ, মানে খাম হাতা, খামের মতো, ঠিক আছে? খাম যেভাবে ভাঁজ করে একসাথে, মানে এখানে কি করে, এখানে 4 টুকরা কাপড়, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের হয়ে যায়। আচ্ছা, এটা কি ডিসকাস করবো নাকি এটা জাস্ট দেখেন, নাকি ডিসকাস করবো? আচ্ছা, এখানে 4টা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে রাইট স্লিভ, একটা হচ্ছে লেফট স্লিভ। এবার কি করে, ওই খাম যেভাবে আপনারা ভাঁজ করেন, খামের ভেতরে চিঠি ঢুকান, তারপরে আচ্ছা খাম বানানোর সময় কিভাবে বানান আপনারা, ভাঁজ করে বানান না? তো ওইরকম এখানে 4টা কাপড়ের পার্টকে প্রথমে ফ্রন্ট পার্ট দেওয়া হয়, প্রথমে ব্যাক পার্ট রাখা হয়, সেই ব্যাক পার্টের ওপর বাম স্লিভটা রাখা হয়, স্লিভটা রাখার পর ফ্রন্ট পার্ট দেওয়া হয়, ফ্রন্ট পার্ট দেওয়ার পরে এক সাইড সেলাই করে ফেলা হয়, ঠিক আছে? এক সাইড সেলাই করার পর তারপর আবার ওখানে আরেকটা স্লিভ দেওয়া হয় বা আচ্ছা সরি, আমি আরেকটু ভেঙে বলি কথাটা। আরিফ সামনে চলে আসো। আচ্ছা, সোজা ঘুরে দাঁড়ান, হাতটা এভাবে তুলেন এখানে, আচ্ছা উল্টা ঘুরে দাঁড়ান, তাহলে সুবিধা হয় বুঝতে। ওই হাতটা নামান, এই হাতটা তুলেন। এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে স্লিভ। ওখানে কিন্তু শোল্ডারের কোনো সেলাই থাকে না, শোল্ডারের সেলাই না দিয়ে এই ব্যাক পার্টের সাথে প্রথমে স্লিভটা, এটা কি বাম হাত না, বাম হাতের স্লিভটা সেলাই করবে। অর্ধেক সেলাই করার পর এটা কিন্তু স্লিভের যে কাপড়টা, এটা কিন্তু একটা অর্ধচন্দ্রাকৃতির কাপড়, এই কাপড়টা কিন্তু এরকম গোল থাকে উপরে। স্লিভের ফ্যাব্রিক পরে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ হাত তুলে রাখেন। ও ব্যাক পার্টের সাথে প্রথমে স্লিভটার অর্ধেক সেলাই করে, অর্ধেক সেলাই করার পর তার উপরে ওই খামে যেভাবে ভাঁজ করে দেওয়া হয়, কাগজের উপর আরেকটা কাগজ দিয়ে ভাঁজ দেওয়া হয়, তখন ওই স্লিভের কাপড়ের উপর আবার ফ্রন্ট পার্ট দেওয়া হয়, দিয়ে এভাবে ফ্রন্ট পার্টটা সেলাই করা হয়। সেলাই করলে এরকম একটা স্ট্রাকচার চলে আসে। এটা সামনে যেরকম দেখতেছেন অর্ধচন্দ্রাকৃতি, পিছনে গিয়ে দেখবেন বাকি অর্ধচন্দ্রাকৃতিটা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এইভাবে এক সাইড সেলাই করা হয়ে যায়, সেলাই করা হয়ে যাওয়ার পরে আবার অন্য সাইডটাও সেম সিস্টেমে সেলাই করে। প্রথমে ফ্রন্ট পার্টের সাথে হাফ স্লিভ সেলাই করার পরে আবার হচ্ছে ব্যাক পার্টের সাথে সেই হাফ স্লিভ, সেটা সেলাই করে এই যে এই ডিজাইনটা চলে আসে। তো হেনলি টি শার্টের কথায় যদি আসি, মূলত আপনাদেরকে আমি বেসিক পার্থক্য বোঝাচ্ছিলাম যে টি শার্ট আর পোলো শার্টের পার্থক্য কী। এর আগে আমরা কী নিয়ে আলোচনা করতেছিলাম যে নিট কাপড় দিয়ে কী কী আইটেম হয়, মানে অনেক ডিপে চলে গেছি। তো এইগুলা হচ্ছে ফ্যাশন ডিজাইনারদের কাজ। তারা বাস্তবতা থেকে আইডিয়া নিবে, ইন্সপিরেশন নিবে, মোটিভেশন নিয়ে তারা নতুন নতুন প্রোডাক্ট বানাবে। এবার প্রোডাক্টটা বানানোর পরে 100 জন কেনার দরকার নাই। ওই যে জুলিয়ান যেমন বললো যে আমার কাছে এরকম একটা টি শার্ট আছে যেটাতে বাটন আছে, তো এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমিও ওইভাবে জানতাম না, সত্যি কথা বলতেছি।
এটা এখন হেনলি শার্ট যখন নাহিদ নামটা বললো, তারপরে আমি সার্চ দিয়ে সরাসরি দেখলাম মানে টেক্সটাইল আর ফ্যাশন এতটাই বিস্তৃত যে এটা প্রতিনিয়ত ইভলভ হচ্ছে, প্রতিনিয়ত এটা বর্ধিত হচ্ছে। বুঝতে পারছেন? এই ফ্যাশন ডিজাইনারদের কাজ এই জায়গাটাতেই আসে যে তারা নিজেরা বেসিক্স জানবে, জানার পর তারা নিজেরা নতুন নতুন জিনিস মানে এই ফিল্ডে কন্ট্রিবিউট করতে করতে তারপরে যেই জিনিসটা ফেমাস হয়ে যায় সেটা তখন মানে কি বলে ব্যাপক হারে ওটা তখন প্রচলিত হয়ে যায়। যেমন এই যে আপনাদের ভিতরে ধরেন এখানে সবাই নিজেরা বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর এই জিনিসটা দেখছেন, এটা ডিসকাউন্টেড প্রাইসে সেল হচ্ছে, কয়জন কিনবেন? হাত তুলেন। হ্যাঁ, একজনকে পাইছি। এই যে একজনকে আমি অলরেডি পেয়ে গেছি, একজন এমনি কিনবে জিনিসটা। কী জন্য কিনবে ওটা আমার জানার দরকার নাই, আমি সেলার, আমার দরকার কে কিনবে, একজন কিনবে। আচ্ছা, এরপর আমি বলতেছি যে এটা কিনলেন না, ধরেন এটা কেউ ফ্রিতে গিফট করলো, তারপর এটা কে পরবেন? হাত তুলেন। হয়তো সামনে কেউ হাত তুলবে না। এই যে আচ্ছা, দুইজন পেয়ে গেলাম। মানে বিজনেস ওয়ার্ল্ড কিন্তু এইভাবে চলে যে যেই জিনিসের একটা কনজিউমার বেস সৃষ্টি হবে, যেটার একটা ক্রেতা সাধারণ থাকবে, সেই আইটেম অবশ্যই মানুষ ওইটা কিনবে। বুঝতে পারছেন? বা ওইটা মানে যেটার একটা কাস্টমার বেস তৈরি হবে, ওইটা অবশ্যই ম্যানুফ্যাকচারাররা কী করবে? ম্যানুফ্যাকচার করবে, তৈরি করবে। আর ফ্যাশন ডিজাইনারদের কাজ হচ্ছে নতুন নতুন জিনিস আনতে থাকা। এরপর এটা মার্কেটে চললো কি চললো না ওইটা না দেখে ওকে স্টাডি করতে হয়, স্টাডি করে ওইভাবে তাকে আরও জিনিসপত্র কন্ট্রিবিউট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা আর একটু পিছনে চলে আসি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্লোচার্ট নিয়ে কথা হচ্ছিল এবং তার ভিতরে নিট গার্মেন্টস নিয়ে কথা হচ্ছিল। এবার নিট গার্মেন্টস, নিটের বটম আইটেমের এক্সাম্পল দেন আমাকে কয়েকটা। নিটের টপ তো এগুলো গেল, পোলো শার্ট, টি শার্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য বলতে ভুলে গেছি, এটা হচ্ছে সাজ্জাদের কাপড়ের শার্টে কি, এটা জুম হচ্ছে না কেন? সাজ্জাদের শার্টে কি এই যে বোতাম লাগানোর জন্য যে আলাদা একটা কাপড়, এই যে আমার এখানেও যে আলাদা একটা কাপড় আছে, এই কাপড়টা কি সাজ্জাদের শার্টে আছে? এটা কি ইমনের শার্টে আছে? এটা কি নাহিদের শার্টে আছে? এটা কি আরিফের শার্টে আছে? আরিফ একটু দাঁড়ান, একটু ঘুরেন। আরিফের শার্টে আরেকটা এক্সট্রা জিনিসও আছে। আরিফের কি বাটন দেখতেছেন আপনারা? বাটন দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে আলাদা আরেকটা কাপড় আছে। হ্যাঁ, এবার বসেন। এটা হচ্ছে ডাবল প্লেট। আর এই ফ্যাব্রিকটাকে প্লাকেট বলা হয়, প্লাকেট ফ্যাব্রিক। এখানে কিন্তু দুইটা প্লাকেট আছে, পিছনের সাইডে একটা আছে যেখানে হচ্ছে হোলিং করা হয়েছে, বাটন হোলিং, পিছনে হচ্ছে বাটন অ্যাটাচিং করা হয়েছে, আর সামনেটাতে বাটন হোলিং করা হয়েছে, আর এটা হচ্ছে মানে বাটন অ্যাটাচিংয়ের যে ফ্যাব্রিকটা। ঠিক আছে, ওকে। কবে পারবেন? আপনারা ইঞ্জিনিয়ার, আপনাদের মূল কাজ কি হবে? হ্যাঁ, এগুলা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 আর 2-তে তো মেশিন চালানো বা মেশিন ওগুলো দেখবেনই। আর ডিটিজি এক্সিবিশন তো এই বছরের জন্য শেষ হয়ে গেছে। ওটা কি ফেব্রুয়ারিতে ছিল না? ডিটিজি এক্সিবিশন তো আচ্ছা, আপনারা গেছিলেন না ডিটিজিতে? যারা যায় নাই তারা দেখতে পারে নাই। ওখানে কি বাটন অ্যাটাচিং, বাটন হোলিং মেশিন এগুলো চোখে পড়ছে? মানে তখন তো অত আইডিয়া ছিল না যে কোনটা কি কাজ করে। এখন পড়বেন, আগামী বছর আবার দেখবেন। আমি আমার লাইফে শুধু একবার মানে অ্যাজ এ স্টুডেন্ট, হ্যাঁ ওই তো মানে অ্যাজ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স আপনাদের মূল কাজ কি হবে? আপনাদের মূল কাজ হবে হচ্ছে নতুন প্রসেস ডিজাইন করা, তারপর যেই প্রসেসটা অলরেডি চলতেছে সেই প্রসেসটা অপটিমাইজ করা। এবার অপটিমাইজ করা বলতে কি বোঝায়? যে এটাতে কম শক্তি ব্যবহার করে, কম এনার্জি ব্যবহার করে বেশি আউটপুট আনতে হবে। এখানে যে অপচয়টা যায়, যে ওয়েস্টেজটা মিনিমাইজ করতে হবে। তো এগুলো হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ। আর নতুন নতুন জিনিসপত্র আনা, পরিবেশকে রক্ষা করা, যে আরেকটু গ্রিন টেকনোলজিগুলোকে কেমনি আনা যায়, কিভাবে হচ্ছে পরিবেশ দূষণ কমানো যায়, কিভাবে এমপ্লয়ীদের অধিকার রক্ষা করা যায়, ওয়ার্কারদের অধিকার রক্ষা করা যায়, মানে সবাইকে সব অধিকার দিয়ে। কারণ এটা ফরেনাররাও এগুলো দেখে এবং
আরও মানে এই সেক্টরটা যে এত বিস্তৃত, এইটাতে কাজ করার সুযোগ, স্কোপসের অভাব নাই, প্রচুর কাজ করার সুযোগ আছে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এগুলোই হচ্ছে মূল কাজ। আর আপনারা কবে করবেন যেটা বলতেছেন, এগুলো প্র্যাকটিক্যালি তো আপনাদের ল্যাবে হবেই। যদিও বাটন হোল্ডিং মেশিন আর বাটন অ্যাটাচিং মেশিন নাই, অন্যান্যগুলো আছে। স্পেশালি আপনাদের এবং আপনাদের সিনিয়ররা কিন্তু নিজেরা ইয়ে করছিল, তারা নিজেরা হচ্ছে টি শার্ট বানাইছিল ফ্যাব্রিক কিনে এনে, তো ওটা তাদের ল্যাবে ছিল অ্যাপারেল 2 এর। এই তো এটা তো ভালো, মানে এটা তাহলে আপনার এই টেস্টে কাজে দিবে। কম বেশি পারি, বেসিক মেশিন চালানো, কিন্তু গার্মেন্টস সেলাই করার চাইতে আপনাদের হচ্ছে প্রসেস অপটিমাইজেশন। হ্যাঁ, মূলত আমার হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে দুইটা সেক্টরে। একটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ে, আমি ইন্টার্ন মার্চেন্ডাইজার হিসেবে ছিলাম, আর এরপরে আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ হিসেবে, আই এক্সিকিউটিভ। তো আমাদের মূল কাজ হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল নিয়ে, তার ভিতর মেশিন তো আছে, তো মেশিন সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হয়, বেসিক আইডিয়া অবশ্যই রাখতে হয় ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, কিন্তু তাই বলে এখন যদি আপনি বলেন যে এরকম একটা ফ্লাটার, ওই যে যেমন এই যে বাটারফ্লাই স্লিভ, যেটা যে বাটারফ্লাই স্লিভের মতো এরকম হচ্ছে কি বলে যেন ওটাকে ভাঁজ দিয়ে ওটার টার্মিনোলজি আছে, এভাবে সেলাই করে দিতে, ওইটা আমি পারবো না। আচ্ছা, তো আমরা এবার নিট ফ্যাব্রিক নিয়ে আলোচনা করলাম। নিটের বটম আইটেমের এক্সাম্পল দেন আমাকে। হ্যাঁ, ওইটাকে কি বলে? জার্সি ট্রাউজার বলে ওইটাকে। হ্যাঁ, শর্টস, ট্রাউজার, তারপর আর কি আছে? জগার্স, সোয়েট প্যান্ট, কার্গো। তো কার্গো কি নিট না ওভেন? ওই তো আমি এখন নিট জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এবার আমাকে নন ওভেনের এক্সাম্পল দেন কয়েকটা। সার্জিক্যাল মাস্ক, আর হ্যাঁ ওটাকে কি বলে? হ্যাঁ ওটাকে কি বলে? হ্যাঁ, পিপির ফুল ফর্ম কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপির ফুল ফর্ম কি? আচ্ছা, ঠিক আছে। এইবার আসি ইয়েতে, ব্রেডিং বা ব্রেডেড ফ্যাব্রিক। তাহলে ব্রেডেড কোনগুলা? রিমন কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলেন নন ওভেন নিট বলে, ওটা কিন্তু নিট না। হ্যাঁ, এই যে শুলেস, এই শুলেসই হচ্ছে একটা ব্রেডেড ফ্যাব্রিকের এক্সাম্পল, যেগুলো হচ্ছে ফিতা, যেখানে হচ্ছে 3 সেট অফ ইয়ার্ন, 3 সেট অফ ইয়ার্ন মিলে একটা বানায়, ফ্যাব্রিক বানায়, বা এটাকে সরাসরি লেস বলা হয় আর কি, ওইটা বানানো হয়। আচ্ছা, তো তাহলে ফ্যাব্রিকের 4টা টাইপ চলে গেল। তো আমরা আলোচনা কোন জায়গায় ছিলাম? যে ইয়ার্ন থেকে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে ফ্যাব্রিক বানানো হয়। কোন কোন ফ্যাব্রিক? ওভেন ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিক, নন ওভেন ফ্যাব্রিক, ব্রেডেড ফ্যাব্রিক। ওকে, এবার এই ফ্যাব্রিকগুলোকে রং করার যে টেকনিকটা, রং করার যে পদ্ধতিটা, এটাই হচ্ছে ওয়েট প্রসেসিং। এবং এটা কিন্তু অনেক বিস্তারিত এবং অনেক সেন্সিটিভ একটা প্রক্রিয়া। কারণ ধরেন সাজ্জাদ যেই গেঞ্জিটা পরে আছে, টি শার্টটা পরে আছে, এই টি শার্টটা কিন্তু ওর যে কোম্পানি, মানে যারা হচ্ছে অর্ডার দিছে, যারা হচ্ছে বায়ার, তারা কি 100-200 পিস দিছে? অন্তত 5,000 থেকে 10,000 পিস তারা অর্ডার দিছে। এবার অর্ডার দেওয়ার জন্য 5 থেকে 10,000 পিস টি শার্ট বানানোর জন্য ওই পরিমাণ কাপড় রং করা লাগছে না? এবার মেশিনে কি একবারে 5,000, ধরেন 5,000 পিস টি শার্টের জন্য আমার হচ্ছে 1,000 কেজি ফ্যাব্রিক লাগছে। তো একটা মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 500 কেজি। তো সেখানে কি আমি একবারে 1,000 কেজি রং করতে পারবো? পারলাম না। তাহলে না পারলে যদি আমি 2বার রং করতে যাই, সেখানে হুবহু সেম রং আনাটা, এটা কি সহজ কাজ হবে না কঠিন কাজ হবে? কঠিন কাজ। তো এইটা হচ্ছে ওয়েট প্রসেসিংয়ে পুরোটাই এইটা নিয়ে কাজ করে, এইটা তারা ডিসকাস করে। আর আচ্ছা, হ্যাঁ, না দিন শেষে ওটা তো করতেছে, মানে অসম্ভব কিছু তো না, কন্টিনিউয়াস করতেছে। কিন্তু মানে চিন্তা করেন যে আপনি কি বাইক চালান? আচ্ছা,
আপনি তো মনে হয় নারায়ণগঞ্জের ওখানে বাসা না? আচ্ছা, বাড্ডা। তো ধরেন বাড্ডা থেকে একদিন হচ্ছে গাজীপুরে যেতে হবে, একটু ইমার্জেন্সি আপনাকে ইয়েতে টঙ্গীতে যেতে হচ্ছে। তো একদিন আপনি হচ্ছে শুক্রবার সকালে গেলেন, শুক্রবার সকাল 9:30 বাজে গেলেন, ওই দিন আপনার জার্নিটা। আর আরেকদিন আপনি হচ্ছে বৃহস্পতিবার 11:30টায় যাবেন, জার্নিটা কি সেম হবে? তো ওই রকম আপনাকে তো বৃহস্পতিবারও ডাই করতে হবে, শুক্রবারও ডাই করতে হবে। মানে আমাদের এক একবার ডাইং এনভায়রনমেন্ট বা এক একবার আমার ম্যান পাওয়ার এনভায়রনমেন্ট ওইটা তো সেম থাকবে না, তাই না? আমার নতুন নতুন চ্যালেঞ্জ আসতেই থাকবে, যে আমার মেশিনে প্রবলেম হতে পারে, আমার হচ্ছে মেশিনটা অনেক ওভার ইউজড হয়ে গেছে, বা আমার ওই দিন দক্ষ অপারেটর নাই। ওখানে অনেক প্রসিডিউর আছে, অনেক। আর একটা রেসিপি, ওই যে আপনি যে বললেন না যে ওই আগেরটা যেভাবে বানাইলাম পরেরটা ওইভাবে বানাইলেই হবে, ওইটা হচ্ছে রেসিপি ফলো করা। যে আমি একটা রেসিপি বানাই নিলাম, সেম রেসিপি আমি পরের বার ফলো করব, কিন্তু ওই রেসিপি ফলো করতে গেলে মানে ফলো করতে যাওয়ার সময়ও অনেক বাধা আসে। আপনারা নিজেরাই চিন্তা করবেন, যে মাঝে মাঝে খেয়াল করবেন রিমন কোন টুথপেস্ট ইউজ করেন? পেপসোডেন্ট। তো পেপসোডেন্টের নিজের ভিতরে অনেক ভ্যারিয়েশন আছে না? ধরেন আপনি একটা টিউব ইউজ করলেন, ইউজ করার পর ওটা শেষ করে ফেললেন, তারপর আরেকটা টিউব নিলেন, অলওয়েজ কি ওইটা সেম মনে হয়? মাঝে মাঝে ওইটার ভিতরে একটু ভ্যারিয়েশন মনে হয় না? নাকি কোনোদিন আপনি এটা ফিল করেন নাই? আচ্ছা, আপনি ফিল করেন নাই, তাহলে আর কীভাবে এক্সাম্পল দেবেন? হ্যাঁ, এটা তো আরও বেশি প্র্যাকটিক্যাল, আরও সহজ একটা উদাহরণ হলো। এটা তো অনেক মানে গুরুত্বপূর্ণ একটা স্কিল। রান্না করতে পারাটা মানে নিজের সার্ভাইভালের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্কিল। বাইরে চলে গেলে তো বাইরে আর কেউ রান্না করে দিবে না, নিজের রান্না নিজেরাই করে খাইতে হবে। আচ্ছা, তো এটাই, নিজে রান্না করলে নিজের রান্নাও তো প্রতিদিন সেম হয় না, ওইটাই। তো ডাইংটাও অনেক চ্যালেঞ্জিং একটা জিনিস। এই জন্য ডাইংয়ে খুব, যারা ওয়েট প্রসেসিংয়ে লেখাপড়া করে ডাইং ইন্ডাস্ট্রিতে যায়, তারা খুব, আর জিনিসটা ভালো মতো যদি শিখে ফেলতে পারে, তারা খুব দ্রুত প্রমোশন পেতে থাকে এবং তাদের স্যালারি খুব দ্রুত 7 ডিজিট, 8 ডিজিট, 9 ডিজিট হয়ে যায় পয়সাতে 7 ডিজিট, 8 ডিজিট, 9 ডিজিট পয়সাতে হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যাদের জীবনে অনেক টাকা দরকার তারা নেবেন, ওয়েট প্রসেসিং নেবেন। হ্যাঁ, ওই আপনাদের জন্য না, আপনাদের হিসাব আলাদা, এটা মেলদের জন্য। ওয়েট প্রসেসিংয়ের মেয়েরাও যেতে পারে। আচ্ছা, আমি তাহলে ব্রেকডাউন করতেছি, আরও বিস্তারিত বলতেছি। আচ্ছা, হ্যাঁ, আমি ধাপে ধাপে বলতেছি। ওয়েট প্রসেসিংয়ের অ্যাকশনগুলো যেখানে হয়, ডাইং যেখানে হয়, ওখানে সচরাচর ওই ফ্লোরেরই তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধু 45 ডিগ্রি থাকে তাই না, ওইটাতে আর্দ্রতা অনেক বেশি থাকে। আপনারা কি আর্দ্রতা শুষ্কতা বুঝেন? আর্দ্রতা বেশি থাকা মানে কি? বাতাসে জলীয় বাষ্প বেশি। কারণ আমি হচ্ছে হাজার হাজার মানে টন পানি ওখানে মেশিনে দিচ্ছি, সেই মেশিন হচ্ছে ওই পানিটাকে গরম করে রং করতেছে কাপড়, তো ওখানে তো বাষ্প বেশি থাকবেই নর্মাল অন্যান্য ফ্লোরের চাইতে, প্রোডাকশন ফ্লোরের চাইতে। ডাইংয়ের প্রোডাকশন ফ্লোরে ওইরকম আর্দ্রতা বেশি থাকে, প্লাস তাপমাত্রা বেশি থাকে, তো ওই রুমটা আরও বেশি অসহ্য লাগে। আর থাকা লাগে বলতে, এখন আপনি যদি, হ্যাঁ, আপনি যদি ফলো আপ না করেন, তদারকি না করেন, কথার কথা, আমি ধরেন আপনাদেরকে রুমে জাস্ট ছেড়ে দিছি যে আপনারা একটা জিনিস প্যারাগ্রাফ দিয়ে দিছি যে এটা খাতায় নোট ডাউন করেন, এবার আমি ছেড়ে দিলাম, আমি এসে দেখলাম না, হয়তো প্রথমের 4-5 জন ঠিক মতো করলো, বা মাঝখানে 2-1 জন ঠিক মতো করলো, অন্যরা করলো না, ওটা আমাকে ফলো আপ করতে হবে না? স্বাভাবিক, ওরা হচ্ছে ওদের কাজ হচ্ছে কোনো মতে ওরা যে বেতন পাবে, আর আপনি তো সেম বেতন পাবেন না। ওরা জাস্ট 8 ঘন্টা কোনো মতে মেশিন চালাইতে হবে, ওরা ফাঁকিবাজি করে, ওরা 8 ঘন্টার কাজটা 5 ঘন্টায় যে শর্টকাট করে চালাকি করে যেভাবে করা যায় করে ফেলে কোনোভাবে করে, তারপর তারা হচ্ছে বাকি 3 ঘন্টা আড্ডা দেয়, বা মেশিনের সামনে থাকে না, চা সিগারেট খেতে বাইরে যায়, ওখানে গিয়ে আড্ডা দেয়। তো ওই জন্য অবশ্যই এক্সিকিউটিভকে ফলো আপ করতে হয়। আর অপারেটর নিজে যদি দক্ষ না থাকে, 500 কেজি কাপড় একবারে যদি আপনি ভুল রং করে ফেলেন, বা আপনার যদি শেড ম্যাচ করতে না পারেন, তো তখন কি কোম্পানির কোটি টাকার লস হবে, এবং হয়ও, এমন না যে হয় না।
এবার আপনার কি মনে হয় দেয়া লাগবে? মানে আপনার কি মনে হয়? এবারে একটা কথা হচ্ছে কোটি টাকার লস, মানে আলোচনা করতে গেলে তো আলোচনা অন্যদিকে চলে যাবে। কোটি টাকার লস কি আসলে অ্যাকচুয়ালি কোটি টাকার লস কি না, মানে বলা হয় যে কোটি টাকার লস, কিন্তু আপনার তো আসলে ইনপুট যেটা, মানে আপনি তো কোটি টাকা দিয়ে জিনিসটা বানাচ্ছেন না। একটা জিনিস আপনি বেচতেছেন আপনি কোটি টাকা দিয়ে, কিন্তু সেটা তো আপনি বানাচ্ছেন 35 লাখ দিয়ে, বাকি 65 লাখ তো আপনার প্রফিট। তাহলে আপনার কি অ্যাকচুয়ালি হচ্ছে কোটি টাকা লস হলো নাকি 35 লাখ লস হলো? হ্যাঁ, ওই টাকা কি আপনি দিতে পারবেন? দিতে পারলে দেয়া লাগবে, যদি দিতে না পারেন তাহলে দেয়া লাগবে না। চাকরি তো অবশ্যই, হ্যাঁ চাকরি তো শেষ হইলই। আর এমন না যে এটা আপনার একার হাতে থাকবে, কারণ ধরেন একটা ভারী জিনিস যখন 7 জন মিলে ধরতে যায়, মানে একটা ভারী জিনিস তো একজনের হাতে ছেড়ে দেয় না ওই একজন, কারণ এটা মানুষের নেচার, মানুষ ভুল করবে, তো ও ফেল করতেই পারে। তো ওকে যাতে সাপোর্ট দেওয়ার জন্য চারিপাশ থেকে আরও 2-3 জন, ওটা অল টাইম কোম্পানির হাতে থাকে। আর একদমই যদি ম্যানেজ করা না যায়, একদমই যদি ফ্যাব্রিকটা হচ্ছে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে মানে বাংলা টেকনিক আছে, লোকাল টেকনিক আছে, যে স্পেশালি লাইট শেড। এখানে লাইট শেডের কাপড় কেউ কিছু পরে আসছেন? আপনারা কি সবাই হোয়াইট পরে আছেন না? আচ্ছা আচ্ছা, এই নাহিদের কাপড়টাই ধরেন, নাহিদের কাপড়টাই ধরেন। এবার নাহিদের এই শেডটা তুলনামূলক লাইট, গ্রের ভিতরে অনেকগুলা ইয়ে হয়, গ্রের ভিতরে অনেকগুলো স্পেকট্রাম হয়, ধাঁচ হয়। তো ওর ওই গ্রে অ্যাশ একই জিনিস, মানে লাইট অ্যাশ, ডার্ক অ্যাশ এরকম আছে না, ছাই কালার আর কি। তো এইটা ধরেন নাহিদেরটা আনতে হবে, ওটা আনতে পারা যাচ্ছে না কোনো মতেই, 500 কেজি ফ্যাব্রিক আর আনা যাচ্ছেই না। তখন কি করে ফেলবে? ওইটা হচ্ছে ডেইজির ওড়নার রং করে ফেলবে, ব্ল্যাক করে ফেলবে, ব্ল্যাক করে লোকাল মার্কেটে দিয়ে দিবে। তো তাহলে ওইটা আসলে কোটি টাকার লসটা অ্যাকচুয়ালি কোটি টাকার লস থাকতেছে না, কিন্তু আমার ওই কোটি টাকা লাভটা হলো না, ওই লাভের ওপরই বেতনটা চলে সবার, এই আর কি। আচ্ছা, একটা ব্যাপার মানে ডিজিজ কার্সিনোজেনিক রং, আরেকবার বলেন বুঝিনি। হ্যাঁ পরে তো, হ্যাঁ তাদের হচ্ছে অ্যালার্জিক প্রবলেমগুলো অনেক বেশি হয়ে যায়। আর এই যে এই কালো নিয়েই যে কথা বলতেছি, ব্ল্যাক তো মূলত সালফার ডাই দিয়ে করা হয়, এবং সালফার ডাই তো সরাসরি কার্সিনোজেনিক, এখন নিষিদ্ধ। তো তারপরেও লোকাল ফ্যাক্টরিতে মানে কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল কি আসলে ইউজ করছে কি করে নাই, ওটা তো টেস্ট করা ছাড়া বলা যাবে না, বুঝেন নাই? এটা নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে যে ডাইং ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের ভিতর 50% বা 70% হচ্ছে সরাসরি সার্টিফাইড, বা যারা নিজেরা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট মানে ফ্যাক্টরি, ওরা নিজেরা সরাসরি এক্সপোর্ট করে। বাকিগুলো তো সাবকন্ট্রাক্ট ওয়ার্ডটা শুনছেন, যে জাস্ট এমনি কোনো মতে একটা নাম দিয়ে স্ট্যান্ড দিয়ে মানে ইন্ডাস্ট্রি একটা বানায় চলতেছে, এদের নিজেদের কোনো সার্টিফাইড বায়ার নাই, এরা নিজেরা টেস্ট করে না, এরা হচ্ছে অন্য কোম্পানির অর্ডারের কাজ করে দেয়। তো ওই সব জায়গায় ওরা যদি ওগুলো করে, ওদের তো সরাসরি কেউ অডিট করতে আসে না, অডিট করতে আসে কাদেরকে? যাদের সার্টিফিকেশান আছে, বুঝতে পারছেন? তো ওইটা একটা রিস্ক থেকে যায়। যদিও এখন আই থিঙ্ক, আর আমি নিজে আসলে সরাসরি ডাইংয়ের লোক না, তো আমি তো মানে ডাইং ইন্ডাস্ট্রিতে জব করি নাই, যারা জব করছে তারা ভিতরের ডার্কেস্ট সিক্রেট। বাইং হাউস সচরাচর অ্যাপারেল থেকেই যাওয়ার স্কোপস বেশি, কারণ অ্যাপারেলটা কি, আচ্ছা আরেকটু বলি, টেক্সটাইল আর গার্মেন্ট এই দুটোর যে বেসিক পার্থক্য বলতেছিলাম, যে টেক্সটাইল হচ্ছে সরাসরি ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েট প্রসেসিং, এগুলো টেক্সটাইলের ভেতর পড়ে, আর গার্মেন্ট হচ্ছে মানে একটা তৈরি পোশাক, সেটা সম্পূর্ণ আলাদা ইন্ডাস্ট্রি। এবং বাংলাদেশে রেডিমেড আরএমজি ইন্ডাস্ট্রি কয়টা? 5,500। সরাসরি এক্সপোর্ট ওরিয়েন্টেড লাইসেন্সড গার্মেন্টস ফ্যাক্টরি 5,500, আর লাইসেন্স ছাড়া তো এই যে ইয়েতে চেয়ারম্যান বাড়িতে গেলেও পাবেন, মিরপুরে আছে, নিজের বাসার আশেপাশে দেখবেন গার্মেন্ট ফ্যাক্টরি আছে।
আপনাদের ইউনিভার্সিটির ল্যাবটাও একটা ছোটো গার্মেন্ট ফ্যাক্টরি, এখান থেকে আপনাদের সিনিয়ররা নিজেদের টি শার্ট বানায় নিয়ে গেছে। তো কারণ ওখানে যে এই 3টা মেশিন আছে, ওই 3টা বেসিক মেশিন দিয়ে টি শার্ট বানায় ফেলা যায় ওই বোতাম ছাড়া, বুঝতে পারছেন? তো এইটাই, তো গার্মেন্টের স্কোপ বেশি, আর হচ্ছে বাকিগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বাকি যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টের যদি আমি এক্সপ্লেন করতে যাই, যেমন ধরেন সিএসসি যে ইঞ্জিনিয়ারিংটা, এটা মূলত কিসের উপর বেস করে সিএসসিটা হয়েছে? এটা যদি আপনারা পিওর সাবজেক্টে ডিসকাস করেন, পিওর কোন সাবজেক্টের সাথে সিএসসি ম্যাচ করে? সিএসসি তো কম্পিউটারের লেখাপড়া, তাই না? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারের বিভিন্ন কাজ, এগুলো কিসের উপর চলে? লগারিদম না, অ্যালগোরিদম না? এবার অ্যালগোরিদম কি ফিজিক্সের জিনিস? ম্যাথ। তাইলে সিএসসি কি? সিএসসি সরাসরি কিসের উপর বেস করে? ম্যাথের উপর বেস করে। তাহলে টেক্সটাইলকে যদি ওইভাবে বেস করতে হয় সরাসরি, কিসের উপর বেস করবেন? টেক্সটাইলে এই যে ওয়েট প্রসেসিংয়ে যত যা কিছু হয়, ওইটা কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এগুলোর সাথে রিলেটেড হয়, ঠিক আছে? এবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ফ্যাব্রিক আর ইয়ার্নের যে সেকশনটা, ফ্যাব্রিক আর ইয়ার্ন এগুলো কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সের দিকে যায়। কম্পোজিটস এটা কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সের দিকে যায়। আমি জাস্ট আপনাদেরকে রিলেট করে দেখাচ্ছি। আপনারা যদি কোনো দিন হায়ার স্টাডি পার্সু করতে চান, আপনাদেরকে তখন ওইগুলোতে যাইতে হবে, কারণ বাইরে সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অত কমন না। তো আর হায়ার স্টাডি করতে গেলে ডিপে চলে যেতে হয়, ডিপে গিয়ে স্টাডি করতে হয়। আর অ্যাপারেলটা কার সাথে অ্যালাইন হয় একটু বলুন তো? অ্যাপারেলটা বিজনেসের সাথে অ্যালাইন হয়, এবং ওই বাইং হাউস আপনি যেটা বললেন, বাইং হাউস তারা কি করতেছে? বিজনেসই তো করতেছে। তো অ্যাপারেলটা যারা একটু যারা অ্যাপারেল নেয় তাদেরকে একটু ওইরকম বিজনেস মাইন্ডসেটের হইতে হয়, বা তারা হচ্ছে যাতে ওগুলা নিজেরা কোরিলেট করতে পারে। শুধু তাই না, বিজনেস না, সাথে এখানে আইপিও আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। যে ওরা কি করে? ওরা হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, ওরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন আর হচ্ছে প্রসেস ডিজাইন করে, আর ওরা হচ্ছে কি করে? ওয়েস্ট এলিমিনেট করে আর প্রসেসকে অপটিমাইজ করে, যে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাবো, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এগুলো বাড়ায়। তো অ্যাপারেল হচ্ছে এটাতে বেস করা। আচ্ছা, অ্যাপারেল জিনিসটা মেইনলি কি? আমি ধরেন ফেব্রিকে বসতেছি, ফেব্রিকটা কাপড় বানাইতেছে, ওয়াইটটা কালার করতেছে, ইয়ার বানাইতেছে, অ্যাপারেল জিনিসটা আসলে কি বুঝতেছি? ওই তো আপনি যেভাবে এক বাক্যে ব্যাখ্যা করলেন না, যে ইয়ার্নে হচ্ছে সুতা বানাচ্ছে, ফ্যাব্রিকে কাপড় বানাচ্ছে, ওইটা হচ্ছে রং করতেছে, অ্যাপারেলে পোশাক বানাচ্ছে। আর সেই পোশাকটা কিভাবে আপনি অর্ডার কালেক্ট করবেন আর কিভাবে ওই পোশাকটা সেল করবেন, এগুলো নিয়ে ডিসকাস করতেছে। হ্যাঁ, ইনপুট, হ্যাঁ, এন্ড প্রোডাক্ট, হ্যাঁ, এন্ড প্রোডাক্ট। এবং শুধু তাই না, এই যে তৈরি পোশাকের ওপর যদি রং করা হয়, তৈরি করা পোশাকের ওপর ডাইং কিন্তু 3 প্রকার। আপনারা তো এখন আসলে অনেক বেসিক স্টেজে আছেন, এগুলো স্টাডি করলে আস্তে আস্তে বাড়বে, নলেজ বাড়বে। যেমন আচ্ছা স্যার, অ্যাপারেলও বলতেছেন এন্ড প্রোডাক্ট, গার্মেন্টসও বলতেছেন এন্ড প্রোডাক্ট। অ্যাপারেল, আচ্ছা, ওকে, ঠিক আছে, এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রিমন চলে আসুন। আচ্ছা, সামনের বিরক্ত হন আপনারা? হ্যাঁ, মজা লাগে। আচ্ছা, রিমনের যে ঘড়িটা, এটা কি গার্মেন্টস? রিমনের যে জুতাটা, এটা কি গার্মেন্টস? ও যে চাবিটা, চাবিটাও যে ও দেখাচ্ছে, চাবিটা যে দেখা যাচ্ছে, হ্যাঁ, রিং আছে, রিংটা, এটা কি গার্মেন্টস? তারপর ওর যে চাবিটা দেখা যাচ্ছে, চাবি যে দেখা যাচ্ছে, এটা কি গার্মেন্টস? এগুলো গার্মেন্টস না কেন? আপনারা শুধু তো বলতেছেন না না না, গার্মেন্টস না কেন? হ্যাঁ, কাপড় নাই, কাপড় দিয়ে তৈরি হয় নাই, বা সেলাই করার 2টা কাপড় আমি সেলাই করার মাধ্যমে বা গাম দিয়ে বা হিট অ্যান্ড প্রেশার দিয়ে জয়েন করে আমি লাগাই নাই, তাই এখানে এগুলোকে আমি গার্মেন্টস বলতে পারতেছি না। এগুলো হচ্ছে অ্যাপারেল। ওর অ্যাপিয়ারেন্সে যে আইটেমগুলো ওকে কন্ট্রিবিউট করতেছে, এগুলো সব ওর অ্যাপারেল। যখন যেদিন থিসিস ডিফেন্স হবে, সেদিন সামনে যখন দাঁড়ায় থাকবেন, ওই দিন তো কম্প্রিহেন্সিভ ভাইভা হবে, 4 বছরে কী পড়ছেন সব কিছু আস্ক করা হবে।
সেদিন আসছে ওইটা হচ্ছে আপনাদের, হ্যাঁ ঠিক আছে, ওইটা হচ্ছে আপনাদের বিএসসির শেষ বিচারের দিন, বিএসসির শেষ বিচার হবে ওই দিন। তো ওই দিন হচ্ছে যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তখন জিজ্ঞেস করা হবে যে যদি অ্যাপারেল মেজর নেন আর কি, যে অ্যাপারেল আর গার্মেন্টসের পার্থক্য কী, ঠিক আছে? আর ওই তো মানে আরও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ফেস করে, এটা তো বেসিক কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন না পারলে তখন ওটা আস্ক করা হবে। আচ্ছা আর কোনো ওটা কি বুঝতে পারছেন? ও আচ্ছা, এবার ওইটা অ্যাড্রেস করি। আচ্ছা, অ্যাপারেলে বাইং হাউসের কথা যেমন নাহিদ জিজ্ঞেস করলো, বাইং হাউসে মূলত কারা জব করে? মার্চেন্ডাইজাররা, যারা হচ্ছে মিডিয়েটর, মধ্যস্থতাকারী, যারা হচ্ছে বায়ারকেও সার্ভ করে আবার কোম্পানিকেও সার্ভ করে, আবার বায়ারের কাছে কোম্পানিকে সেল করে, কোম্পানির কাছে বায়ারকে সেল করে, তাই না? তো মার্চেন্ডাইজাররা যেমন হচ্ছে অফিস বেসড জব করে, ডেস্ক জব, সরাসরি প্রোডাকশন ফ্লোরে সে নিজে মানে দৌড়ঝাঁপ তো করা লাগেই, কিন্তু প্রোডাকশন ফ্লোর বেসড না, ওর কিন্তু ওই কম্পিউটার নিয়েই মূলত, তার হচ্ছে অফিস ডেস্ক জব আর কি, অফিস জব। তো তার হচ্ছে মাথায় প্রেশার নিতে হয় অনেক বেশি, ফিজিক্যাল স্ট্রেসের চাইতে মেন্টাল স্ট্রেস বেশি হয়। ওই রকম যারা হচ্ছে ফ্যাব্রিক নিয়ে স্টাডি করে বা হচ্ছে ওয়েট প্রসেসিং নিয়ে স্টাডি করে, ওদের জন্য একটা ডিপার্টমেন্ট আছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা বিডি জবসে অ্যাকাউন্ট তো কারণ নাই আই থিঙ্ক, এমনি খুলে নেবেন জাস্ট বিভিন্ন সার্কুলার দেখার জন্য, জাস্ট টেক্সটাইল বা গার্মেন্ট বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিবেন কী কী জব আছে দেখার জন্য। ওখানে ওখানে দেখবেন R&D এক্সিকিউটিভ। এটা কি চোখের সামনে পড়ছে কোনো দিন? R&D এক্সিকিউটিভ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। তো এইটা হচ্ছে মূলত ফ্যাব্রিক এবং হচ্ছে ওয়েট প্রসেসিং তাদের মার্চেন্ডাইজিং জবের মতো, তারা ডেস্ক জব করে, তারা ওখানে ডেস্ক জব করে। তাদের কি কাজ? তাদের হচ্ছে নতুন নতুন ফ্যাব্রিক ডেভেলপ করতে হয়, বা ফ্যাব্রিকের ভিতর মডিফিকেশন এনে একটু চেঞ্জ আনা যায় কি না, একটা নতুন ইফেক্ট তৈরি করা যায় কি না, বা মানে এটা আমি ফ্যাব্রিকের মাধ্যমেও করতে পারি, আবার রং করার মাধ্যমেও করতে পারি। এই যে গ্রেডিয়েন্ট যে কালার, এরকম দেখছেন না কালার ফ্যাব্রিক, যে একটার ভিতরে একটা রঙের স্পেকট্রাম বয়ে গেছে, যে ফিক্সড কোনো কালার নাই, লাইট থেকে ডিপ হচ্ছে, ডিপ থেকে লাইট হচ্ছে। হ্যাঁ, এটাকে গ্রেডিয়েন্ট বলে। যে যেমন এই যে ওর টি শার্টে তো দেখা যাচ্ছে যে এত সুন্দর সুন্দর এত ডাইভার্স কালার, এগুলো কীভাবে করছো? এগুলো তো এমনি আসে নাই, তাই না? তো অবশ্যই ফিমেলদেরও অনেক অপরচুনিটি আছে, তাদের হচ্ছে এরকম ওই দিকগুলো একটু পার্সু করতে হয়। না হয় সরাসরি যদি প্রোডাকশন অফিসার কি বলে, ওই যে জেপিও, জুনিয়র প্রোডাকশন অফিসার, ডাইং এক্সিকিউটিভ, ওই টাইপের জবগুলো আসলে মানে অনেক ডিমান্ডিং জব, ফিজিক্যাল স্ট্রেস যায়। যে 45 ডিগ্রি টেম্পারেচারের ওখানে আপনি হচ্ছে ফ্লোরে, যদিও ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, সব ইন্ডাস্ট্রির পরিবেশ একরকম না। কিছু জায়গায় হয়তো আপনার কাজের চাপ কম থাকবে, আপনি হচ্ছে মাত্র 4 ঘন্টা ফ্লোরে টাইম দিলেন, 4 ঘন্টা এসির ভিতরে অফিসে থাকলেন। আর অন্য জায়গায় হয়তো 6 ঘন্টা আপনাকে ফ্লোরে তদারকি করা লাগতেছে। এটা পুরোটাই ওই কোম্পানির প্র্যাকটিসের উপর, ওই কোম্পানিটার রেপুটেশন কেমন, ওখানে কাজের চাপ কেমন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ওখানে ওইভাবে প্যারাটা বাড়ে বা কমে। তো সেই হিসাবে ফিমেলদের জন্য আসলে সরাসরি প্রোডাকশন ফ্লোর সুইটেবল না। তো সেই ক্ষেত্রে তাদেরকে হচ্ছে এরকম ইঞ্জিনিয়ারিং যে ডেস্ক জবগুলো আছে, যেখানে হচ্ছে আমার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ বেশি, বা ক্রিয়েটিভ জব করব, আমি মাথায় প্রেশার নিব, মানে ওই টাইপের জবগুলো তাদের জন্য বেশি সুইটেবল। এবং অবশ্যই ডাইং বলেন বা হচ্ছে এই যে ফ্যাব্রিকের নিটিং সেকশন, উইভিং সেকশন, এইসব জায়গাতে বা স্পিনিংয়েও এইসব পজিশনগুলো ওপেন আছে। তারপর ধরেন প্ল্যানিং ডিপার্টমেন্টে প্ল্যানিং এক্সিকিউটিভ, ওখানেও তো ফিমেলদের পর্যাপ্ত আছে, অপরচুনিটি আছে। আমি যে জায় মিলে যখন জয়েন করলাম, চিটাংয়ে যেটাই ছিলাম CPZ-এ, আমার ফিমেল কলিগ, সে হচ্ছে ওয়েট প্রসেসিং থেকে লেখাপড়া করছিল, সে হচ্ছে প্ল্যানিংয়ে জয়েন করছিল আমার সাথে, আমার ইন্ডাস্ট্রিতে। তো তারপরে আমিও কুইট করে এখানে চলে আসছি, আর সে কুইট করে হচ্ছে এখন গেছে আরেক জায়গায়, সে ওখানে R&D এক্সিকিউটিভ হিসেবে আছে। সে এখনও ওইটাই আছে, আমি এখনও এটাই আছি, সেও কন্টিনিউ করতেছে, আমিও করতেছি। তো সব জায়গায় সবার অপরচুনিটি আছে।
একটু নিজেকে খোঁজখবর নিয়ে নিজেকে ভালোভাবে ওয়েল এডুকেটেড হতে হয় যে আমার কোন কোন জায়গায় সুযোগ আছে, সেই অনুযায়ী পার্সু করতে হয়। আচ্ছা, কোর্স আউটলাইনটা হালকা করে একটু বলে দিই। অ্যাপারেলের ইন্ট্রোডাকশন এখানে আমরা স্টাডি করব, যে অ্যাপারেল কোত্থেকে আসছে এবং কোথায় আপনারা নিয়ে যাবেন সেগুলো আপনাদের থেকে শুনবো। তারপরে সরাসরি যে ফ্লো চার্টটা যখন ডিসকাস করব, যে একটা পোশাক কিভাবে তৈরি হয়, এটার কনসেপ্টটা আসে কোন জায়গা থেকে, আর এন্ড প্রোডাক্টটা আমরা কিভাবে পাই, এই টোটাল প্রসেসটা ডিসকাস করার পরে প্যাটার্ন মেকিং, এগুলো আপনারা ওই যখন ফ্লো চার্টটা ইয়ে করবো, এখন হয়তো ঠিকমতো নাও জানতে পারেন। প্যাটার্ন মেকিং কি আগে শুনছেন কোনো দিন? আচ্ছা, আইডিয়া আছে জিনিসটা কি? এখন আর থাক, এটার বিস্তারিত তো যাবো না, গেলে আবার। হ্যাঁ, ক্যাট দিয়ে করা যায়। সফট কপিতে কাজ করলে, কম্পিউটারে কাজ করলে ইয়ে দিয়ে কম্পিউটার ক্যাট দিয়ে করা যায়, আর হার্ড কপি খালি হাতে করতে হয়। মার্কার প্যাটার্ন মেকিং করার পর সেই প্যাটার্ন দিয়ে স্যাম্পল বানানো হয়, তারপরে মার্কার তৈরি করা হয়। মার্কার আপনারা তৈরি করে অ্যাপ্রুভ হয়ে গেলে এরপর হচ্ছে ফ্যাব্রিক কাটতে হবে। ফ্যাব্রিক কাট করার জন্য ফ্যাব্রিককে আগে বিছাইতে হবে, স্প্রেড করতে হবে। ওইগুলো মনে হয় দেখতেছেন না, না? আর তারপরে ইন্টারলাইনিং, এতটুকুই শেষ না? এতটুকুই আপনাদের এই সেমিস্টারের সিলেবাস। আর এছাড়া সিলেবাসের বাইরে আমি তো অনেক কিছু ডিসকাস করবোই, ওইটাই। আচ্ছা, এটা ক্লোজ করে দেন।